সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত আরেফিন এবং রাজকন্যার পক্ষ থেকে আপনাদের আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে আপনাদের জন্য ভৌতিক, আধিভৌতিক, ডিটেকটিভ এবং হত্যা কাহিনী সহ কতগুলো সিরিয়াল কিলারের কাহিনীও বলেছি। আজ যে কাহিনীটা পড়বো এটি একটি গ্রাম্য বধূ হত্যা কাহিনী। কাহিনীটি শেফালি হত্যা মামলার কাহিনী হিসেবে আপনাদের পড়ে শোনাবো। এখানে গল্পের পরতে পরতে রয়েছে উত্তেজনা, মানুষের প্রতিহিংসা, মানুষের নীচতা এবং স্বার্থের কারণে মানুষ কিভাবে নিজেকে বিকিয়ে দিতে পারে, মানবতাকে হত্যা করতে পারে তার বর্ণনা। আসুন এখন আমি পড়ছি শেফালি হত্যা মামলার কাহিনী। দুপুরে খেতে বসে শেফালি খেতে পারল না। ভাত নাড়াচাড়া করে উঠে গেল, বারান্দায় গিয়ে হড়হড় করে বমি করতে লাগলো। বমির তোড়ে তার চোখ চেপে পানি আসতে লাগলো। তার মা সুফিয়া খাতুন মেয়ের অবস্থা দেখে অনুচ্চ স্বরে কাঁদতে লাগলো। শেফালি মাকে ধরে বলল, আমার কিছু হয়নি মা, তুমি এমন করে কেঁদো না তো, আমার শরীর এখনই ঠিক হয়ে যাবে। শেফালি বিছানায় শুয়ে শুয়ে খালেকের কথা ভাবতে লাগলো। খালেক শেফালির চেয়ে বয়সে অনেক বড়। লোকটির সাথে শেফালির আগে জানাশোনা ছিল না, একই গ্রামে বাড়ি বলে দেখা দেখি ছিল। শেফালিদের বাড়ির সামনে বিরাট দিঘি, দিঘির অপর পারে লোকটি থাকে। দিঘিতে আসতে যেতে তার সাথে শেফালির দেখা হতো। সে কোনোদিন লোকটির সাথে সেধে কথা বলেনি। লোকটি তার সাথে কথা বলার জন্য কারণ বের করে এটা সেটা জিজ্ঞেস করত। শেফালি এসব বুঝতে পারে। লোকটির অনুজ্জ্বল একজোড়া চোখ এবং ভাঙা চেহারার আড়ালে কি যেন ভাসতে থাকে। চট করে শেফালি এসব বুঝতে পারে না, কিন্তু তার মনের ভিতরে কিছু একটা জেগে উঠতে থাকে। তার অনেক দিন পর খালেক শেফালিকে ভালোবাসার কথা বলে। সে শেফালিকে বিয়ে করে ঘর সংসার করতে চায়। খালেকের এ প্রস্তাবে প্রথম প্রথম শেফালি রাজি হয় না। তার মাথা ঘুরিয়ে যেত। সে কোনো কিছু ভাবতে পারত না। লোকটা বিবাহিত, সন্তানের জনক, অন্যের সাজানো সংসারে সে ভাগ বসাবে, এ কেমন করে হয়? শেফালি সরাসরি লোকটার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলে, আপনার দুইটা পায়ে পড়ি, এমন কাম আমি কোনোদিন করতে পারুম না। আপনি কোনোদিন আর আমার কাছে আইবেন না। অবিবেচক পুরুষ। কল্পনায় বসে সে সব সমস্যার সমাধান করে দেয়। নারীর বিবেচনা তার কাছে তখন পাঁচালে এবং ছন্নছাড়া ব্যতীত আর কিছুই মনে হয় না। খালেকের বেলাও তার ব্যতিক্রম হলো না। সে তার সমস্ত ভালোবাসা ঢেলে শেফালিকে বিয়েতে রাজি করিয়ে ফেলল। প্রথম স্ত্রীকে তালাক দেবে বলে কসম কেটে প্রতিজ্ঞা করল। প্রেমিক খালেকের হাতে তখন কোনো অর্থকড়ি ছিল না। তালাকের খরচের কথা ভেবে সে একটু অন্যমনস্ক হলো। একটু পর হঠাৎ প্রেমিকাকে কাছে পাবার আনন্দে জ্বলে উঠে পড়ল, শেফালি, আমার কয়টা টাকা ধার দিতে পারবা? বিয়ের পর আমি তোমারে দিয়া দেবো। শেফালি কোনো কথা বলল না, মাটিতে পায়ের আঙুল ঘষতে ঘষতে মাথা নাড়ল। শেফালির কাছ থেকে 1200 টাকা নিয়ে খালেক প্রথম স্ত্রী সায়দাকে তালাক দিয়েছিল। শেফালি এই বিয়েতে তার বাবা মা কেউ রাজি ছিল না। মেয়ের কলঙ্কের কথা ভেবে শেষে তারা তারা রাজি হলো। শুরু হলো খালেক ও শেফালির দাম্পত্য জীবন। বাস্তব প্রেমের মতো রঙিন নয়, এটা খালেক জানতো না। জানলেও তার অসহিষ্ণু প্রেম এটা মেনে নিতে চায়নি। কিন্তু স্বপ্নের ভিতর পাখায় ভর করে উঠতে পারলেও বাস্তবে মানুষ কোনোদিনই উঠতে পারে না। দারিদ্র খালেককে স্পর্শ করার সাথে সাথে তার প্রেম ফ্যাকাশে হয়ে গেল। একদিন খালেককে খেতে দিয়ে শেফালি বেগম তার পাওনা টাকার কথা তুলল। খালেক কোনো কথা বলল না। শেফালি কথাটা আর একবার বলল। ভাতের থালা ঠেলে উঠে খালেক দাঁড়িয়ে বলল, তুই আমার কাছে কোনো টাকা পাবি না। তরে বিনা পয়সায় বিয়ে কইরা আমি যে ঠকা খাইছি, এই টাকা আগে তোর বাপ মারে পুরা করতে ক। আর একদিন টাকা চাইলে তরে আমি। রাগে গড়গড় করতে করতে সে ঘর থেকে বের হয়ে গেল। আরেক দিনের কথা, ঘরের দাওয়ায় বসে খালেক খোশ মেজাজে গল্প করছিল। শেফালি কথায় কথায় বলল, আজকাল তো তোমার হাতে টাকা আইতেছে, আমার টাকা কয়টা আস্তে আস্তে দিয়া দাও, আমি একটা গরু কিনুম। স্ত্রীর মুখে টাকার কথা শুনেই পাষণ্ড খালেকের মাথায় আগুন ধরে গেল। সে শেফালির গালে ভীষণ শব্দে একটা চড় বসিয়ে দিল। চড় খেয়ে মাটিতে পড়ে গিয়ে শেফালি বেগম চোখে মুখে অন্ধকার দেখল। শারীরিকভাবে আঘাত পাওয়ার চেয়ে ঘর ভেঙে যাবার ভয়ে সে তীর খাওয়া পাখির মতো অসহনীয় দুঃখে কাতরাতে লাগলো। মনে মনে ভাবলো, আর কোনোদিন সে মুখ ফুটে স্বামীর কাছে পাওনা টাকার দাবি করবে না। মানুষ যখন কোনো অপরাধ করার কথা চিন্তা করে, সাথে সাথে সে পাপের একটা অদৃশ্য শিকলে বন্দী হয়ে যায়।
প্রতিজ্ঞা করে পাপের পথ থেকে ফিরে না আসা পর্যন্ত শয়তান তার পরামর্শদাতার দায়িত্ব পালন করতে থাকে। আজ কয়েকদিন হয় খালেকের মাথায় একটা চিন্তা বরফের মতো জমাট বেঁধে থাকে। মাত্র ১২০০ টাকার জন্য শেফালিকে সে খুন করার পরিকল্পনা করে ফেলে। পরিকল্পনাটা তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। সে তার ৩ সহযোগী রহিম আলী, নাসির আলী এবং আব্দুল করিমকে তার পরিকল্পনার কথা খুলে বলে। ৩ নরাধম খালেকের কথায় রাজি হয়ে যায়। শেফালি বেগম শনিবার দুপুররাতে বকুলতলায় খুন হয়। সেদিন সন্ধ্যা থেকেই শেফালি বেগমের ভালো লাগছিল না। আজ কয়েকদিন যাবৎ লোকটা তার সাথে কথা বলছে না। কেমন ঝিম মেরে আছে। ঘর ভেঙে যাবার ভয় তাকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে। একসময় তার মনে হয় তার চতুর্দিকে কেবল অন্ধকার। এই অন্ধকার থেকে সে কোনোদিন বের হয়ে আসতে পারবে না। আকাশ পাতাল ভাবতে ভাবতে সে খালি ঘুমিয়ে পড়ে। ঘুমের ভিতর সে একটা ডাক শুনতে পায়। অজানা ভয়ে বুক কাঁপতে থাকে। দরজা খুলে বাইরে আসতেই অন্ধকার থেকে একটা লোক হঠাৎ বের হয়ে এসে তার মুখ বেঁধে ফেলে। স্বামী খালেক সহ অপর ৩ জন সহযোগী তাকে নিয়ে যায় বকুলতলায়। চতুর্দিকে কি গভীর অন্ধকার, রাতজাগা পাখি কিংবা শেয়ালের ডাক পর্যন্ত নেই। শেফালি বেগম ৪টে নরপিশাচ পাষণ্ডের হাতে রাতের অন্ধকারে খুন হয় নির্মমভাবে। কিছুদিন আগে যে মানুষটা শেফালিকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দিঘির পথে বসে থাকত, আজ সে মানুষটি শেফালির জীবন কেড়ে দিতে মানুষখেকো বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রেমিকা স্ত্রী করুণ অনুনয়ের মধ্যেও তার বুকে এতটুকু ভালোবাসা জেগে উঠল না। অথচ এই খালেকি দুদিন আগে এক নির্জন রাতে শেফালিকে বুকে জড়িয়ে বলেছিল, এ বুকে তুমি ছাড়া অন্য কেউ নাই। আমার বুকে শুধু তোমার টগবগে ভালোবাসা। শেফালি প্রেমিক স্বামীর ঘর করতে এসে বুঝতে পেরেছিল সে কামুক একজন প্রতারকের নিপুণ ফাঁদে পা দিয়েছে। যে হাত দিয়ে সে একদিন তাকে আদর করত, সে হাত আজকাল প্রায়ই তার জীবন কেড়ে নেবার জন্য লোভী হয়ে ওঠে। শেফালি বেগম বুকে আগুন নিয়ে জীবন কাটাতে গিয়েও পারল না। কৃষ্ণপক্ষের রাতে সে খুন হলো ৪ জন নরপিশাচের হাতে। এ দৃশ্য দেখলে একটা অন্ধকার রাত, জেগে থাকা তারার আকাশ, আর দেখল অন্য একজন যিনি গম্ভীর সমুদ্রের তলদেশের পিপীলিকার পায়ের শব্দও শুনতে পান। তারা শেফালিকে খুন করে বকুলতলায় একটি গর্তের মধ্যে লাশ ফেলে চলে গেল। শেফালি বেগম খুন হবার ৪-৫ দিন পর হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম পলাশডাঙ্গা থানায় এক লিখিত এজাহার দিয়ে জানায় যে তার হলদিয়া গ্রামের পূর্ব-দক্ষিণ দিকে ফাঁকা মাঠের খাদার মধ্যে বকুলতলায় এক অজ্ঞাত মহিলার লাশ পড়ে আছে। উক্ত গ্রামের আব্দুল মালেকের পুত্র আব্দুল খালেকের স্ত্রী বিগত ৪ দিন যাবৎ নিখোঁজ হবার বিষয় জানতে পেরে তিনি উক্ত খালেককে জিজ্ঞাসাবাদ করে তার স্ত্রীর নিখোঁজ হবার বিষয় জানতে পারেন। খালেককে লাশের কাছে এনে লাশ দেখালে প্রাপ্ত লাশ তার স্ত্রী বলে সে শনাক্ত করে। গত বৃহস্পতিবার হতে তার উক্ত স্ত্রীর নিখোঁজ বলে জানায়। কিভাবে মৃত্যু ঘটেছে সে বিষয়ে কোনো সন্ধান দিতে পারেনি কেউ। উক্ত লিখিত ইশারার ভিত্তিতে পলাশডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয় এবং তদন্তভার দারোগা শফিকুল ইসলামের উপর ন্যস্ত হয়। এ অপমৃত্যু মামলা তদন্ত করার জন্য দারোগা ঘটনাস্থলে যায় এবং মৃতার স্বামীসহ গণ্যমান্য লোকদের উপস্থিতিতে আব্দুল খালেকের শনাক্তমতে তার দ্বিতীয় স্ত্রী শেফালির লাশের সুরতহাল করেন এবং মৃতার বয়স অনুমান ১৮ বছর বলে জানতে পারেন। সুরতহাল প্রস্তুতকালে লাশ কাদা হতে উপরে উঠিয়ে মৃতার গলায় রশি বাঁধা দেখেন। খালেককে জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন যে তার উক্ত স্ত্রী ২ মাস বিবাহিত জীবনে ইতপূর্বে একবার নিখোঁজ হয়েছিল। এবার নিখোঁজ হওয়ার পর সে তার স্ত্রীকে খোঁজ করে পাওয়ার চেষ্টা করেনি। লাশ সুরতহালকালে এজাহারদাতা উপস্থিত সকলের সন্দেহে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশ প্রাপ্তির পর পার্শ্ববর্তী জমি থেকে লাশের অবস্থার কিছু আলামত জব্দ তালিকাতে উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া সাকিনার সর্দার আলীর পুত্র করিমকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার করে জিজ্ঞাসা করলে সে দোষী বলে স্বীকার করে। মৃতর স্বামী আব্দুল খালেকের বলামতে গত ২৭/৭/৮৮ খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাতে পূর্ব পরামর্শ মতে সে শেফালিকে ভারতে নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং পথিমধ্যে আসামি আব্দুল খালেক, রহিম, নাসির
ও নিজে শেফালিকে হত্যা করে। হত্যার কারণ হিসেবে জানায় যে শেফালির সাথে বিয়ে হওয়ার সময় শেফালি খালেককে 1200 টাকা ধার দিয়েছিল প্রথম স্ত্রীকে তালাক দেবার জন্য। পরে এই টাকা শেফালি ফেরত চাইলে টাকা না দেওয়ার কুবুদ্ধি ঢোকে এবং তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে এবং সে মতে ঘটনার রাতে সে মৃতাকে ঘর থেকে বের করে আনে এবং বকুলতলায় নিয়ে গিয়ে গলায় রশি বেঁধে লাশ গোপন করবার জন্য বকুলতলার খাদে লুকিয়ে রাখে। ময়নাতদন্তকারী ডাক্তার অভিমত দেন যে বর্ণিত জখম ও শ্বাসরুদ্ধ করে এই মৃত্যুকাণ্ড সংঘটিত হয়েছে, যা মৃত্যুর পূর্বেকার এবং নরহত্যা। এ থেকে প্রতিভাত হয় যে আসামি করিমের দেয়া জবানবন্দি সত্য এবং আসামি করিম, আব্দুল খালেক, রহিম আলী এবং নাসির পরিকল্পিতভাবে শেফালিকে হত্যা করেছে। এরপর দারোগা রফিকুল ইসলাম নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এর ভিত্তিতে মামলা রুজু হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে রফিকুল ইসলাম নিজেই মামলাটি তদন্ত শুরু করেন। তদন্তের শেষ পর্যায়ে তার বদলি হওয়ার কারণে মামলাটির তদন্তভার দারোগা হালিম চৌধুরীর উপর অর্পিত হলে তিনি নথি ও স্মারকলিপি পর্যালোচনা করে আসামি আব্দুল খালেক, রহিম, করিম ও নাসিরের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২, ৩৪ এবং ২০১ ধারা মতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে দায়রা জজ আদালতে এর বিচার কাজ শুরু হয়। আসামি খালেক গ্রেপ্তার হওয়ার পর পলাশডাঙ্গা থানার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব সাইদ আহমেদের কাছে ৫-৮-৮৮ খ্রিস্টাব্দ তারিখে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মতো স্বীকারোক্তি প্রদান করে এই হত্যাকাণ্ডের সাথে তার নিজের ও উল্লিখিত অপর ৩ জন আসামির জড়িত থাকার কথা স্বীকার করে। আসামি আব্দুল খালেক, করিম, রহিম ও নাসিরের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৪ এবং ২০১-৩৪ ধারা মতো অভিযোগ গঠন করা হয়। গঠিত অভিযোগ আসামিদেরকে পড়ে শোনালে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করে বিচার চায়। বাদীপক্ষ হতে এ মামলায় সর্বমোট ৯ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়। অপরদিকে আসামিপক্ষ হতে কোনো সাফাই সাক্ষ্য ছিল না। বাদীপক্ষের ১ নম্বর সাক্ষী সেলিম মোল্লা ঘটনাস্থল হলদিয়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন যে প্রায় ১ বছর ২ মাস আগে শেফালি নিহত হয় এবং সে তার প্রতিবেশী আব্দুল খালেকের স্ত্রী ছিল। তিনি আরও বলেন যে তার বিমাতা মরিয়ম বিবির সাথে উক্ত শেফালির ধর্মনাতনী সম্পর্ক ছিল এবং উক্ত বিমাতা আসামি আব্দুল খালেকের সাথে তার বিবাহ দেয়। তিনি হলদিয়া গ্রামের পূর্ব দিকে মাঠের মধ্যে গর্তের ভিতর শেফালির মৃতদেহ দেখতে পান। তখন রাত ৭টা-৮টা। তখন সেখানে গ্রামের মেম্বার, স্থানীয় চেয়ারম্যান এবং গ্রামের অনেক লোক উপস্থিত ছিল। তিনি আরও বলেন যে আসামি আব্দুল খালেক সহ অন্যান্য আসামি তার গ্রামের লোক। শেফালির লাশ দেখার জন্য সবাই মাঠে যায়। আসামি আব্দুল খালেকও সেখানে ছিল। বাদীপক্ষ এই সাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরা করলে তিনি বলেন, শেফালি ছাড়াও আব্দুল খালেকের অপর এক স্ত্রী ছিল। এ তথ্য ব্যতীত বাদীপক্ষ জেরা করে সাক্ষীর কাছ হতে এ মামলার অন্যান্য মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে তেমন কোনো কিছু আদায় করতে সক্ষম হয়নি। আসামি রহিম আলী এবং নাসিরের পক্ষে এই সাক্ষীকে জেরা করতে অসম্মতি জানানো হয়। আসামি করিমের পক্ষ হতে এই সাক্ষীকে জেরা করলে তিনি বলেন যে পুলিশ আসামি করিমকে ধরে তার নাকে ও হাঁটুতে গরম পানি ঢেলে দিয়েছিল কিনা তা তিনি বলতে পারেন না। আসামি আব্দুল খালেকের পক্ষে জেরা করা হলে এই সাক্ষী বলেন যে আসামি আব্দুল খালেক শেফালিকে বিয়ে করার পূর্বেই তার প্রথম স্ত্রী রিজিয়াকে তালাক দিয়েছিল। বাদীপক্ষের ২ নম্বর সাক্ষী আব্দুল গনি ঘটনাস্থল হলদিয়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন যে প্রায় ১ বছর ২ মাস পূর্বে শেফালিকে হলদিয়া গ্রামের দক্ষিণ-পূর্ব কোণে মাঠের মধ্যে বকুলতলার গর্তে মৃত অবস্থায় পাওয়া যায়। অনেকে লাশ দেখতে যান এবং তিনিও যান। তিনি গর্তের অল্প পানিতে লাশ পড়ে থাকতে দেখেন। আসামি আব্দুল খালেকও সেখানে যায় এবং লাশ দেখে বলে যে ওটা তার স্ত্রী শেফালির লাশ। তিনি আরও বলেন যে তিনি শুনেছিলেন যে আসামি আব্দুল খালেকের প্রথম স্ত্রী কোর্টে মামলা করেছিল এবং সে মামলা কাউন্সিল অফিস থেকে তুলে নেওয়ার জন্য আব্দুল খালেক শেফালির কাছ থেকে ১২০০ টাকা নেয় এবং পরে তাকে বিয়ে করে। আসামি আব্দুল খালেক তার ঘনিষ্ঠ প্রতিবেশী এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি শেফালিকে আব্দুল খালেকের বাড়িতে বসবাস করতে দেখেছেন। আসামি রহিম আলী এবং নাসিরের পক্ষ থেকে এই সাক্ষীকে জেরা করতে অসম্মতি জানানো হয়। আসামি আব্দুল খালেকের পক্ষ থেকে জেরা করলে তিনি বলেন যে তিনি শুনেছিলেন যে পুলিশ আসামি করিমকে ধরে মারপিট করেছিল এবং তার চিৎকারে থানায় বহু লোক জড়ো হয়েছিল। আসামি আব্দুল খালেকের পক্ষ থেকে এই সাক্ষীকে জেরা করা হলে
তিনি বলেন যে এটা সত্য নয় যে আব্দুল খালেকের প্রথম স্ত্রীর দায়েরকৃত মামলা কাউন্সিল অফিসে তুলে নেওয়ার জন্য আব্দুল খালেক শেফালির কাছ থেকে ১২০০ টাকা গ্রহণ করে তাকে বিয়ে করেছিল। বাদীপক্ষের ৩ নম্বর সাক্ষী জনাব সাঈদ আহমদ পলাশডাঙ্গা থানার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ মামলার আসামি করিম ৫-৮-১৯৮৮ তারিখে তার কাছে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি প্রদান করলে তিনি তা আইনের বিধান অনুযায়ী রেকর্ড করেন। করিমের স্বীকারোক্তি সত্য বলে তার কাছে প্রতীয়মান হয়েছিল এবং তিনি নিজে উক্ত স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। লেখার পরে পড়ে শোনালে উক্ত আসামি করিম তার সামনে তাতে সই দেয়। তিনি আসামি করিমের প্রদত্ত উক্ত স্বীকারোক্তিকে এবং তার এইসব সাক্ষ্যকে নিজে প্রদর্শনী চিহ্নিত করেন। আসামি করিমের পক্ষ হতে জেরা করলে তিনি বলেন যে উক্ত স্বীকারোক্তি রেকর্ড করা হয় ওই দিন সরকারি ছুটির দিন ছিল। তিনি স্বীকার করেন যে স্বীকারোক্তির নির্ধারিত ফরমেট ৪, ৮ ও ৯ নং কলাম তিনি পূরণ করেননি এবং ৫ নং কলামে শুধু দস্তখত করেছেন। তিনি আরও বলেন যে আসামির দেওয়া স্বীকারোক্তি ট্রু অ্যান্ড ভলান্টারি বলে তার নিকট মনে হয়েছিল এবং সেই জন্য তিনি ফর্মের ৮ নম্বর কলামে নোট দিয়েছেন। তিনি ফৌজদারি কার্যবিধি আইনের ৩৬৪ ধারার বিধান অনুসরণ না করে এই স্বীকারোক্তি রেকর্ড করেছেন বলে সাজেশন দেওয়া হলে তিনি তা অস্বীকার করেন। বাদীপক্ষের ৪ নম্বর সাক্ষী ফরিদ আলী সর্দার বলেন যে ৩০/৭/৮৮ তারিখে এ মামলার ঘটনাস্থল হলুদিয়া গ্রামের মাঠের বকুলতলায় গর্তের মধ্যে আসামি আব্দুল খালেকের স্ত্রী শেফালিকে পাওয়া যায়। তিনি নীলমণি বাজারের একজন ব্যবসায়ী। এদিন তিনি শুনতে পান যে উক্ত স্থানে গর্তের মধ্যে একটা মেয়ে মানুষের লাশ পড়ে আছে। এভাবে সাক্ষীরা একের পর এক ঘটনার বর্ণনা দিয়ে যাচ্ছিলেন এবং তারা সকলেই এই ঘটনার আমরা যে পর্যন্ত বলেছি সেই পর্যন্ত ঘটনাগুলিকে সমর্থন করে সাক্ষ্য দিচ্ছিলেন। মামলাটি বিচার করতে গিয়ে বিজ্ঞ বিচারক শুধু মৌখিক সাক্ষ্য এবং আলামতের উপরই নির্ভর করেননি। তিনি এই মামলার ঘটনার পারিপার্শ্বিকতাকে চুলচেরাভাবে বিশ্লেষণ করেছেন। মামলাটি ঘটনা ২৭/৭/৮৮ তারিখ দিবাগত রাত ১টা থেকে ১:৩০টার মধ্যে। এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল পরিকল্পিতভাবে। এমন মধ্যরাতে পরিকল্পিত হত্যাকাণ্ড হলে সেক্ষেত্রে চাক্ষুষ সাক্ষী না থাকাই স্বাভাবিক এবং এই মামলাতেও কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না। এ মামলায় এজাহারদাতা ৮ নম্বর সাক্ষী অপমৃত্যু মামলাটি তদন্ত করতে যে গোপন সংবাদের ভিত্তিতে আসামি করিমকে গ্রেপ্তার করে এবং সে গত ৫/৮/৮৮ তারিখে পলাশডাঙ্গা থানার ম্যাজিস্ট্রেট ৩ নম্বর সাক্ষী জনাব সাঈদ আহমদের কাছে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মতে হত্যাকাণ্ড সম্পর্কে যে স্বীকারোক্তিমূলক সাক্ষ্য দিয়েছে তা আসামিদের জড়িত থাকার বিষয়টি সুস্পষ্ট করেছে। আসামি করিমের প্রদত্ত উল্লেখিত স্বীকারোক্তি এ মামলায় উল্লেখিত ম্যাজিস্ট্রেট ৩ নম্বর সাক্ষী প্রদর্শনী ১ হিসেবে প্রমাণ করেছেন। উল্লেখিত ম্যাজিস্ট্রেট ৩ নং সাক্ষী বলেন যে আসামি করিম স্বেচ্ছাপ্রণোদিতভাবে উক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং তিনি আইনের বিধান অনুযায়ী সমস্ত ফর্মালিটিজ অবজার্ভ করে উক্ত স্বীকারোক্তি লিপিবদ্ধ করেছিলেন। আসামিপক্ষের জেরায় তিনি স্বীকারোক্তি ফর্মের ৮ নম্বর কলামে স্বীকারোক্তি ট্রু অ্যান্ড ভলান্টারি অর্থাৎ এটি স্বেচ্ছায় প্রদত্ত এবং এটি সত্যি স্বীকারোক্তি বলে তার কাছে মনে হয়েছে বলে নোট রেখেছেন। আসামি করিম তার উল্লেখিত স্বীকারোক্তিতে ব্যক্ত করেন যে ২৭/৭/৮৮ তারিখ বুধবার বিকেলে হলুদিয়া শাকিনের আব্দুল খালেক তার বাড়িতে যেয়ে তাকে হলুদিয়া বাজারে নিয়ে আসে এবং বাজার করে সে আব্দুল খালেকের বাড়িতে আসে। আব্দুল খালেকের বাড়ির পাশে পুকুর পাড়ে বসে সেখানে আব্দুল খালেক বলে যে তার স্ত্রী শেফালিকে মারবে বলে ষড়যন্ত্র করেছে এবং তাকে সাথে থাকতে হবে। রহিম আলী ও নাসিরও সাথে থাকবে। ভাত খেয়ে সে, রহিম, আব্দুল খালেক ও খালেকের বাড়ির বারান্দায় শুয়ে থাকে। আব্দুল খালেক তাকে তার স্ত্রী শেফালিকে রাতে ইন্ডিয়ায় যাওয়ার নাম করে কেয়ারের রাস্তার ধারে নিয়ে যেতে বলে। শেফালিকে মারতে হবে কারণ সে আব্দুল খালেকের কাছে ১২০০ টাকা পাবে এবং সে টাকা দিতে পারবে না। সেই জন্য সে এই ষড়যন্ত্রে যোগ দেয় এবং রাত ১২টা-১টার দিকে শেফালিকে ডেকে বাইরে আনে এবং ইন্ডিয়া যাওয়ার কথা বলে সে পুরো
শাড়ি বদলে নতুন শাড়ি পরে। তারপর শেফালিকে নিয়ে সে কেয়ারের রাস্তার দিকে এসে পাকা বাড়ি পার হয়ে আমবাগানের কাছে আসলে আসামি রহিম আলী তোয়ালে দিয়ে শেফালির মুখ বেঁধে ফেলে। তারপর আসামি রহিম আলী, আব্দুল খালেক, নাসির ও শেফালিকে নিয়ে বকুলতলায় যায়। সেখানে শেফালির গলায় দড়ি বেঁধে দুদিক দিয়ে রহিম আলী ও নাসির টান দেয়। তখন শেফালি মাটিতে পড়ে যায়। করিম শেফালির হাত চেপে ধরে, আব্দুল খালেক তার পা চেপে ধরে এবং ৫-৬ মিনিটের মধ্যেই শেফালি মারা যায়। তারা সকলে মিলে শেফালির লাশ নিচে কাদার মধ্যে ফেলে দেয়। পরে করিম নিজের বাড়িতে চলে আসে। উল্লিখিত স্বীকারোক্তিতে আসামি করিম এ মামলার হত্যাকাণ্ডের উদ্দেশ্য, ষড়যন্ত্র ও পরিকল্পনা হতে এ হত্যাকাণ্ডের আদি অন্তের বিবরণসহ বিচারে সোপর্দ ৪ জন আসামির মধ্যে প্রত্যেকের সুনির্দিষ্ট কৃতকর্মের বিবরণ সুস্পষ্টভাবে দিয়েছে। এই স্বীকারোক্তি এ মামলার গুরুত্বপূর্ণ ও মূল প্রতিপাদ্য বিষয় যথা টাইম, প্লেস ও ম্যানার অব অকারেন্স এবং সরকার পক্ষের উপর উল্লেখিত সাক্ষীদের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। উল্লেখিত সাক্ষ্য প্রমাণাদি এবং ঘটনার পরিস্থিতি পর্যালোচনা করে আদালতের কাছে আসামি করিমের দেয়া স্বীকারোক্তি স্বেচ্ছাপ্রণোদিত সত্য বলে মনে হয়। এই স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে আসামিদের শাস্তি দেয়া হয়। শেফালি হত্যা ২৭-৮-৮৮ তারিখের দিবাগত মধ্যরাতে সংঘটিত হয় এবং এর ৪ দিন পরে অর্থাৎ ৩১-৭-৮৮ তারিখে পুলিশ শেফালির মৃতদেহ ঘটনাস্থলে হলদিয়া গ্রামের বকুলতলার মধ্যে উদ্ধার করে। আব্দুল খালেকের বাড়ি হতে তার স্ত্রী শেফালি উল্লেখিত ৪ দিন যাবৎ নিখোঁজ থাকা সত্ত্বেও আব্দুল খালেক তার স্ত্রীকে খুঁজে বের করার কোনো প্রচেষ্টা চালায়নি। এমনকি সে তার স্ত্রী শেফালির উল্লেখিত সময় যাবৎ নিখোঁজ থাকার বিষয়ে তার কোনো প্রতিবেশী বা অন্য কারো কাছে ব্যক্ত করেনি। সে যে তার স্ত্রীকে খুঁজে বের করার ন্যূনতম চেষ্টা চালিয়েছিল সে মর্মেও সে কোনো দাবি বা ব্যাখ্যা দেয়নি। এমনকি বাদীপক্ষের সাক্ষীর জেরায় সে মর্মে তার পক্ষ হতে কোনো সাজেশনও প্রদান করা হয়নি। আসামি আব্দুল খালেকের এই আচরণকে স্ট্রং সার্কামস্ট্যান্স হিসেবে বিবেচনা করা হয় এবং এর ভিত্তিতে ধরে নেওয়া হয় যে যেহেতু আসামি আব্দুল খালেক নিজেই তার স্ত্রী শেফালি হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেহেতু সে উল্লেখিত ৪ দিন যাবৎ শেফালিকে খুঁজে বের করার কোনো প্রয়াস চালায়নি। এছাড়া আসামি করিম তার স্বীকারোক্তিতে বলে, গলায় দড়ি বেঁধে দুদিক থেকে টান দেওয়ার পর শেফালি মাটিতে পড়ে গেলে আব্দুল খালেক তার পা চেপে ধরে। ৫ নং সাক্ষীর সাক্ষ্য হতো এর সমর্থন পাওয়া যায়। তিনি মৃতার ডান উরুর মধ্যভাগে সম্মুখে এবং ভেতরের অংশে ব্যবচ্ছেদের পরে কনজেস্টেড দেখতে পান, যা চেপে ধরার কারণেই হয়েছে বলে দৃষ্ট হয়। এটিও আসামি আব্দুল খালেকের এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়কে সমর্থন করে। এজাহারদাতা ৮ নং সাক্ষী এজাহারের বর্ণনাকে সমর্থন করে বলেন যে আব্দুল খালেক শেফালির কাছ থেকে ১২০০ টাকা ধার নিয়েছিল এবং এ টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব হয় এবং আব্দুল খালেক টাকা ফেরত দিতে পারবে না এবং এই কারণেই আব্দুল খালেক বিচারে সোপর্দ অপর ৩ আসামির সহায়তায় তার স্ত্রী শেফালিকে হত্যা করে। সহযোগী আসামি করিম এ স্বীকারোক্তি হতেও এর সমর্থন পাওয়া যায়। অধিকন্তু আসামি আব্দুল খালেকের ঘনিষ্ঠ প্রতিবেশী ২ নম্বর সাক্ষী আব্দুল গনি এই ঘটনাকে সমর্থন করে বলেন যে তিনিও শেফালির কাছে আব্দুল খালেকের ১২০০ টাকা ধার নেওয়ার কথা শুনেছিলেন। উল্লিখিত সাক্ষ্যতে এটা স্পষ্ট যে শেফালি আব্দুল খালেককে ১২০০ টাকা ধার দিয়েছিল এবং এ টাকা ফেরত চাওয়ার কারণেই আসামি আব্দুল খালেক অপর আসামিদের সহায়তায় শেফালিকে হত্যা করে। অধিকন্তু আসামি করিম কেন তার প্রদত্ত উল্লেখিত স্বীকারোক্তিকে মিথ্যাভাবে আসামি আব্দুল খালেককে জড়িত করবে সে মর্মেও আসামি খালেকের পক্ষ থেকে কোনো চ্যালেঞ্জ বা বাদী সাক্ষীদেরকে কোনো সাজেশন দেয়া হয় নাই। পরীক্ষাকালেও সে মর্মে কোনো কিছু তারা ব্যক্ত করেনি। সাধারণত কোনো হত্যা মামলার আসামি মামলার হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ব্যাখ্যা প্রদান করতে বাধ্য নয়, কিন্তু স্ত্রী যদি স্বামীর আশ্রয় হতে ৪ দিন যাবৎ নিখোঁজ থাকে এবং এরপর তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং উল্লিখিত নিখোঁজকালীন সময়ে স্বামী যদি তার স্ত্রীকে খুঁজে বের করার প্রয়াস না চালায়, সেক্ষেত্রে স্বামী আসামির দায়িত্ব ভিন্নরূপ এবং তদ্বারা স্ত্রী হত্যার সাথে তার নিজের জড়িত থাকার বিষয়ে সুস্পষ্ট করে তোলে। এক্ষেত্রে উল্লেখিত স্ট্রং সার্কামস্টেন্স হতে স্ত্রী শেফালির হত্যার সাথে আসামি আব্দুল খালেকের জড়িত থাকার বিষয় সুস্পষ্ট হয়েছে।
অন্য দুজন আসামি সম্পর্কেও একই ধরনের সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হলো। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে মামলাটি আর্গুমেন্ট শুনানির জন্য দিন ধার্য হলো। আসামিপক্ষের বিজ্ঞ আইনজীবী আর্গুমেন্টের আগের দিনে জেল গেটে আসামিদের সাথে দেখা করে তাদের ভরসা দিয়ে গেলেন। তবে রিকশায় উঠে তার মনে হলো, আচ্ছা, এমন অমানুষদের বিচার হলে তো মন্দ হয় না। তাই তিনি কিছুটা ভারমুক্ত অবস্থায় রিকশায় হাওয়া খেতে খেতে বাসায় ফিরলেন। আর্গুমেন্টের ৩ দিন পর রায়ের তারিখ পড়ল। শেফালী হত্যা মামলার রায় শোনার জন্য সেশন জজের আদালত ভরে উঠল। প্লাবিত নদীর মতো মফস্বল শহরটি লোকে প্লাবিত হয়ে গেল। জজ সাহেব এজলাসে ওঠার পর অজস্র মানুষের কলরব থেমে গেল। আসামি আব্দুল খালেক, রহিম আলী, আব্দুল করিম, নাসির আলী কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। জজ সাহেব ভারী চশমার ফাঁকে এক নজর আসামিদের দেখে নিলেন। তারপর শেফালী হত্যার রায় পড়তে শুরু করলেন। রায়ের গুরুত্বপূর্ণ অংশ পড়ে তিনি আদেশের অংশ পড়লেন থেমে থেমে, উচ্চ কণ্ঠে। বিচারে খালেক, করিম, রহিম আলী ও নাসের আলীকে শেফালী হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করা হলো। শেফালীকে খুন করার পর তার লাশ গোপন করার অপরাধে তাদের প্রত্যেককে অতিরিক্ত ৫ বছরের কারাদণ্ড সহ জরিমানা ঘোষণা করে জজ সাহেব এজলাস থেকে নেমে পড়লেন। রায় শুনে রহিম, করিম, নাসির আলী হাউমাউ করে কাঁদতে লাগলো। খালেক কাঁদতে পারল না। তার শুকনো খটখটে চোখ দুটো জ্বালা করতে লাগলো। তার হাতে হাতকড়া পরার আগে খালেক পুলিশকে বলল, পানি খাবো। পুলিশ ছেলেটি খুব মেজাজি। সে মনে মনে তার গালে একটা চড় বসিয়ে দিতে চাইল। মুখে বলল, পানি খাইবা গিয়া শ্বশুর বাড়ি। বাইরের পানি তোমাকে জন্য হারাম। তাড়াতাড়ি চলো। শেফালির বৃদ্ধ মা বাবার গাল বেয়ে মেয়ে হারানোর শোকের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দীর্ঘদিন পর তারা কাঁদতে পারলেন। বিচারকের আসনের দিকে তারা অতৃপ্ত নয়নে তাকিয়ে রইলেন। ভক্তিতে তাদের মাথা ঝুঁকে পড়ল। তারপর হালকা বুকে শেফালির মা, বাবা, ভাই, বোন আদালত প্রাঙ্গণ ত্যাগ করে নদীর পাড় দিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো।